1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড যে অ্যাটমিক মডেল দিয়েছিল, সেই মডেলের মধ্যে দুটো মেন ত্রুটি ধরা ছিল। মেন দুটো ত্রুটি কী ছিল? একটা হচ্ছে পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেনি, আর দু নম্বর যেটা ছিল সেটা হচ্ছে পারমাণবিক রেখা বর্ণালী, যেটা করেছে লাইন স্পেকট্রাম। এই লাইন স্পেকট্রামের ব্যাখ্যা কিন্তু আমাদের রাদারফোর্ড অ্যাটমিক মডেল থেকে দিতে পারেনি। 1913 সালে বিজ্ঞানী, ডেনমার্কের বিজ্ঞানী ছিলেন নিলস বোর, এ একটা জিনিসকে দেখলো যে তখন 1901-এ আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি দিয়েছিল। সেই কোয়ান্টাম থিওরির মূল যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে E=h²। মনে পড়ছে? এটা একদিন করেছি যে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির মূল বক্তব্যটা কী ছিল, জাস্ট একটু রিমাইন্ড যে বস্তু কর্তৃক শক্তির শোষণ কেমন হবে। বলছে বস্তু যখন শক্তি শোষণ করবে তখন কিভাবে শোষণ করবে না, ছাড়া মানে স্টেপ বাই স্টেপ শোষণ করবে। এটা যদি মনে করে একটা বস্তু হয়, এটা যদি বস্তু হয়, তাহলে বস্তু যখন শক্তি শোষণ করে তখন কি হয়, এক নাকারে শোষণ করে না, কিছুটা ছাড়া শোষণ করে। কিসের আকারে? না কোয়ান্টামের আকারে। এই যে বস্তু যার আকারে, মানে বস্তু শক্তি শোষণ করছে যার সাহায্যে, এই শক্তিটা বলছে কোয়ান্টাম। আলোর ক্ষেত্রে একে বলছে ফোটন। মানে অ্যাকচুয়ালি শক্তি কি না, প্যাকেট অফ এনার্জি, ঝাঁক প্যাকেটের সমষ্টি। এই প্যাকেটের সমষ্টিগুলো পর আস্তে আস্তে করে বস্তু শোষণ করে। তাহলে বস্তু যখন শক্তি শোষণ করে তখন এক নাকারে শোষণ করবে না, খেপে মানে ডিসকন্টিনিউয়াসভাবে শোষণ করবে। যখন বিকিরণ করবে তখনও ডিসকন্টিনিউয়াসভাবে বিকিরণ করবে। এই যে শক্তিটা, এই শক্তিটাকে বলা হচ্ছে কোয়ান্টাম, আর আমাদের লাইটের ক্ষেত্রে এটাকে বলছে ফোটন। আচ্ছা, এই যে কোয়ান্টাম বস্তু শোষণ করছে, এই কোয়ান্টামগুলোর শক্তি কতটা না, বলছে কোয়ান্টামগুলোর শক্তি ডিপেন্ড করে তার কম্পাঙ্কের উপর বা ফ্রিকোয়েন্সির উপর। বলছে বস্তু যে পরিমাণ শক্তি শোষণ করছে বা যে পরিমাণ শক্তি বিকিরণ করছে সেটি কেমন আকারে শোষণ করবে, তরঙ্গের আকারে শোষণ করবে। যখন বিকিরণ করবে তরঙ্গের আকারে শোষণ করবে। তাহলে এই যে ওয়েভের আকারে শোষণ করছে, ওয়েভের আকারে বিকিরণ করছে, তাহলে এই ওয়েভের একটা নিশ্চয়ই ফ্রিকোয়েন্সি থাকবে বা কম্পাঙ্ক থাকবে। এই কম্পাঙ্কটা যদি নিউ হয় আর বস্তু যে কোয়ান্টামগুলোর শক্তি যদি হয়, তাহলে আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক এই দুটোর মধ্যে একটা রিলেশন দেখিয়েছিল। কি বলেছিল? বলছে শক্তিটা ডিপেন্ড করে কম্পাঙ্কের উপর। কম্পাঙ্ক যত বেশি হবে এনার্জি তত বেশি হবে। তাহলে কম্পাঙ্ক মানে নিউটা যত বেশি হবে এনার্জি তত বেশি হবে। তাহলে ভ্যারিজাস নিউ, তাহলে সমান কত না, সমান h², যেখানে h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক। মনে পড়ছে h এর মান 6.626 ইন্টু 10⁻27 এত কি ছিল না, আর্ক সেকেন্ড। এটা ছিল আর্ক সেকেন্ড। এই জুল সেকেন্ডে কনভার্ট যদি করি তাহলে কি হবে, একই বেরোবে, শুধু -27 পরিবর্তে কি হবে -34। মনে পড়ছে 1 জুল সমান 10⁻7 আর্ক, সেখান থেকে আসছে। মানে এটা যদি জুল আর কনভার্ট করে, তাহলে এই যে ম্যাক্স প্ল্যাঙ্কের মূল ইকুয়েশনটা কি না, এইটা সমান কত h²। এই থিওরিটা, এইটাকে কাজে লাগালো আমাদের নিলস বোর, ডেনমার্কের বিজ্ঞানী, 1913-তে। নিলস বোর এটাকে কাজে লেগে একটা, এই যে রাদারফোর্ড পরমাণু মডেলের যে দুটো মেন ত্রুটি ছিল, যে পরমাণুর যে স্থায়িত্বটা সেটা ব্যাখ্যা করতে পারেনি রাদারফোর্ড মডেল, আর রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি, এই দুটোকে সংশোধন করলো। করে কি বললো সেটা একটু দেখা যায়। রাদারফোর্ড অ্যাটমিক মডেল, সে রাদারফোর্ড অ্যাটমিক মডেলের কি বলেছিল রাদারফোর্ড? বলছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে কোনো বৃত্তাকার কক্ষপথে পরিবহন করে, যে কোনো বৃত্তাকার কক্ষপথে পরিবহন করবে। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে কোনো বৃত্তাকার কক্ষপথে পরিবহন করে। আর আমাদের তৎকালীন যুগে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকের তরঙ্গ তত্ত্ব একটা দিয়েছিলেন ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল। কি বলেছিলেন? বলছে যখন কোনো তড়িতাধানের ত্বরণ হবে তখন সেই তড়িতাধান কি করবে, তড়িৎচুম্বকের তরঙ্গ বিকিরণ করবে অনর্গল। তাহলে তড়িৎচুম্বকের তরঙ্গ যদি বিকিরণ করে, সেই ফর্মটাকে এখানে কাজে লাগাও। মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এটা যদি ইলেকট্রন হয়, মনে করো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে ইলেকট্রন কোন ধরবি, নেগেটিভ আধান। তাহলে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা আছে ইলেকট্রন, যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরছে তখন কি হচ্ছে না, ইলেকট্রনে কি হচ্ছে, ত্বরণ সৃষ্টি হচ্ছে। কারণ ইলেকট্রন একটা গতিবেগ আছে, আবার ইলেকট্রন প্রতি মুহূর্তে কি হচ্ছে, ডাইরেকশন চেঞ্জ করছে, মানে অভিমুখ চেঞ্জ করছে। তাহলে পরিবর্তন হচ্ছে, বেগের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। তার মানে ইলেকট্রন ত্বরণ আছে। তাহলে ইলেকট্রন যখন ঘুরতে থাকবে তখন কি হবে, ইলেকট্রন তড়িতাধান। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকের তরঙ্গ তত্ত্বে এটাই বলছে যে ইলেকট্রন যখন ঘুরবে তখন কি হবে, অনর্গল শক্তি বিকিরণ করবে। তাহলে ইলেকট্রন শক্তি যদি বিকিরণ করে তাহলে ইলেকট্রনের গতিবেগ কি হবে, কমতে থাকবে। তাহলে ইলেকট্রনের গতিবেগ কমতে একসময় ইলেকট্রনগুলো কি হবে, স্পাইরাল পথে কোথায় পড়বে, নিউক্লিয়াসের উপর পড়বে। নিউক্লিয়াসের অস্তিত্বটা মানে পরমাণুর যে অস্তিত্ব সেটা নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের রাদারফোর্ড অ্যাটমিক মডেল বলেছিল। মূল বলেছিল কি, যাচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথেই ঘুরে, রাদারফোর্ড মডেলটাকেই নিল।
রাদারফোর্ড যেমন বলেছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরে, তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথেই ঘুরে, কিন্তু যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরবে না। বিশেষ কতগুলো না ইলেকট্রনগুলোর ব্যাসার্ধ বলছি যে কোনো কক্ষপথে ঘুরে না, কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করবে। এই বিশেষ কক্ষপথগুলো কেমন হবে বলছি, যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক, সেই সমস্ত কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে পরিভ্রমণ করবে। তাহলে রাদারফোর্ড কি করলো, এই যে মডেলটা দিয়েছিল তারটা একটু সংশোধন করলো। রাদারফোর্ড বলেছিল কি যে কোনো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করে। আমাদের ডেনমার্কের বিজ্ঞানী নিলস বোর কি বললো, বলছে যে কোনো বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করবে না, এমন কতগুলো ব্যাসার্ধটা এমন হবে, মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের ব্যাসার্ধটা বলছে এমন হবে, ইলেকট্রনগুলোর ব্যাসার্ধ এমন হবে যাতে ইলেকট্রনগুলো এমন বিশেষ কতগুলো কক্ষপথে পরিভ্রমণ করবে যে কক্ষপথগুলো পরিভ্রমণ করলে ওরা কোনো শক্তি বিকিরণ করবে না। তাহলে ইলেকট্রনগুলো যদি শক্তি বিকিরণ না করে তাহলে কি হবে, তাহলে ইলেকট্রনগুলো আস্তে আস্তে শক্তি হারিয়ে নিউক্লিয়াসের উপরে এসে পড়তে পারবে না, অর্থাৎ পরমাণুর স্থায়িত্বটা বোঝাই হলো। তাহলে এবার নিলস বোরকে জিজ্ঞাসা করা হলো যে এই যে বিশেষ কক্ষপথগুলোই ইলেকট্রনগুলো ঘুরে, এই বিশেষ কক্ষপথগুলোকে মানুষ চিনবে কি করে? তখন নিলস বোর বলল যে যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক, সেই সমস্ত কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করবে। অর্থাৎ এটা যদি মনে করে ইলেকট্রন হয়, এই ইলেকট্রনের ভর যদি m হয়, গতিবেগ যদি v হয়, এই ব্যাসার্ধটা অর্থাৎ নিউক্লিয়াস থেকে ব্যাসার্ধ যদি r হয়, তাহলে আমাদের নিলস বোর অ্যাটমিক মডেলের মূল যেটা সেটা হচ্ছে বলছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে কি বলছে রৈখিক ভরবেগ। ভরবেগ মানে কি ভর ইন্টু বেগ সমান ভরবেগ, ভর ইন্টু বেগ সমান ভরবেগ। তাহলে ভর যদি m হয়, বেগ যদি v হয়, তাহলে mv হচ্ছে ভরবেগ। কৌণিক ভরবেগ মানে কি বলছে রৈখিক ভরবেগ ইন্টু ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা কত ছিল r, তাহলে mvr। বলছে এই কৌণিক ভরবেগটা h/2π এর সরল গুণিতক যদি হয়, তাহলে এই কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণ করবে। বলছে যে কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হবে, সেই সমস্ত কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণ করবে। তাহলে এখানে কত দেখো, এটা আর একটা কি বললো mvr, এটা সমান কত হবে বলছে nh/2π, যেখানে এনটা কি না, এনটা হচ্ছে নাম্বার অফ অরবিটাল, কোন কক্ষপথের সংখ্যা। দেখো কতগুলো জিনিস আছে, সে যেটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ n সমান 1, 2 নম্বর কক্ষপথ n সমান 2, 3 নম্বর কক্ষপথ n সমান 3। কতগুলো কক্ষপথ আছে? 7টা কক্ষপথ আছে। তাহলে 7টা কক্ষপথ আছে, এই কক্ষপথগুলো ইলেকট্রনগুলো পরিভ্রমণ করবে। আচ্ছা, যে সমস্ত কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণ করলে তাদের কৌণিক ভরবেগটা h/2π সরল গুণিতক হবে, সেই কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণ করবে। তাহলে mvr সমান কত nh/2π, বিষয়টা বুঝতে পারছো, যেখানে n এর ভ্যালু কত 1 নম্বর কক্ষপথ না 2 নম্বর কক্ষপথ না 3 নম্বর কক্ষপথ, এইগুলো হচ্ছে n এর ভ্যালু। তাহলে এই হচ্ছে আমাদের নিলস বোরের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যেটা সেটা যেখানে m হচ্ছে কি না মাস অফ ইলেকট্রন, ভিটা কি ভেলোসিটি অফ ইলেকট্রন, আরটা কি রেডিয়াস অফ ইলেকট্রন, মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা কত দূরে আছে সেই রেডিয়াসটা 4, এনটা কি নাম্বার অফ অরবিটাল, কত নম্বর কক্ষপথ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এন এর পরিবর্তে ফার্স্ট অরবিটাল যদি হয় তাহলে এন এর পরিবর্তে 1, সেকেন্ড কক্ষপথ যদি হয় তাহলে এন এর পরিবর্তে 2, থার্ড কক্ষপথ তাহলে এন এর পরিবর্তে 3, এভাবে চলবে। 7টা কক্ষপথ আছে। এইচ হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, আর পায়ের মান তোমার জন্য 3.14। এই হচ্ছে আমরা যদি মান বসাই তাহলে এগুলো আমরা পেয়ে যাব। এবার এখানে একটু ছোট জিনিস জানার দরকার আছে, যে আর কি বললো বলছি যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করলে, যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনগুলো কৌণিক ভরবেগ h/2π সরল গুণিতক, সেই সমস্ত কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করবে, অন্য কোনো কক্ষপথে পরিভ্রমণ করবে না। 1 নম্বর। 2 নম্বরটা কি বললো বলছি ইলেকট্রনগুলো যদি এই স্পেশাল কক্ষপথগুলোই পরিভ্রমণ করে তাহলে তারা কখনো শক্তি শোষণ করবে না, বিকিরণও করবে না। কি বললো 2 নম্বরটা বলছে ইলেকট্রনগুলো এই সমস্ত যে স্পেশাল কক্ষপথ যেখানে কৌণিক ভরবেগটা nh/2π হবে, সেই সমস্ত কক্ষপথগুলো যখন ইলেকট্রনগুলো পরিভ্রমণ করবে তারা কোনো শক্তি শোষণ করবে না, বিকিরণও করবে না। তাহলে শক্তি যদি শোষণ না করে ইলেকট্রন, বিকিরণও যদি না করে, তাহলে পরমাণু স্থায়িত্বটা কি হচ্ছে স্টে হয়ে গেল। রাদারফোর্ড অ্যাটমিক মডেলে যে পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেনি সে ব্যাখ্যাটা পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া গেল। আর কি বললো বলছি ইলেকট্রন কখন শক্তি শোষণ করবে, কখন বিকিরণ করবে, বলছে ইলেকট্রনগুলো যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আছে তখন কেবলমাত্র ইলেকট্রনগুলো শক্তি শোষণ করবে অথবা বিকিরণ করবে। বিষয়টা একটু দেখা যাক। কতগুলো কক্ষপথ আছে, টোটাল অরবিটাল কত আছে? 7টা। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে ফার্স্ট যে কক্ষপথটা এটাকে আমরা কত ধরি
এই কক্ষপথগুলোকে বলা হচ্ছে সুস্থির কক্ষপথ। সুস্থির কক্ষপথ মানে কি? বলছে কক্ষপথের শক্তিটা নির্দিষ্ট, মানে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরছে, তাহলে ইলেকট্রনগুলো ঘুরছে, তাহলে এই কক্ষপথটায় ঘুরতে গেলে ইলেকট্রনের যে শক্তিটা লাগবে সেই শক্তিটা কিন্তু কনস্ট্যান্ট, ফিক্স। 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন ঘুরতে গেলে যে সমস্ত শক্তি দরকার সেটা ফিক্স। ইলেকট্রনগুলো যদি খুব কাছাকাছি ঘুরে নিউক্লিয়াসে, তাহলে কি হচ্ছে? রেডিয়াসটা কম। তাহলে রেডিয়াসটা যত কম হবে, তাহলে ইলেকট্রনের ওই কক্ষপথের শক্তি সবচেয়ে কম হবে। তাহলে ফার্স্ট অরবিটালে এনার্জিটা কি হচ্ছে? সবচেয়ে কম। এই কক্ষপথগুলোকে বলা হচ্ছে সুস্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিট। তাহলে এগুলোকে বলা হচ্ছে সুস্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিট। বলছে ইলেকট্রনগুলো যখন এই সুস্থির কক্ষপথগুলো ঘোরে, তখন তারা কোনো শক্তি বিকিরণ করবে না, কোনো শক্তি শোষণ করবে না। কখন করবে? বলছে ইলেকট্রনকে যদি এনার্জি সাপ্লাই করা হয়, তাহলে এটা 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ। এই কক্ষপথগুলো এক একটা করে নাম দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। ফার্স্ট কক্ষপথ 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, এটা 4 নম্বর কক্ষপথ হবে, এটা 5 নম্বর কক্ষপথ হবে, এটা 6 নম্বর কক্ষপথ হবে, এটা 7 নম্বর কক্ষপথ। টোটাল অরবিটাল কটা আছে? 7টা। এগুলো n সমান 1, এটা n সমান 2, এটা 5, এটা n সমান 6, এটা n সমান 7। বুঝতেই পারছো? তাহলে n সমান 1, n সমান 2, n সমান 3, n সমান 4, n সমান 5, n সমান 6, n সমান 7। এই যে কক্ষপথগুলোর যে নাম্বারিং, এই নাম্বারিংগুলোকে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে কতগুলো নাম্বার আছে? প্রথম দেখো একটু একটা জিনিস বুঝে নাও যে কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি। মনে করো তোমরা একসঙ্গে গ্যাদারিং হয়ে একটা ক্লাস করছো, বসে আছো, তা একই নামে 4 জন ছেলে আছে। তা একজনকে যদি আমি ডিনোট করতে ডাকতে চাই, তাহলে কি বলবো? তার নাম ধরে ডাকলাম, 4 জনই সাড়া দিবে। তার নাম ধরে ডাকলে হবে না, তখন আমরা কি করব? নামটার সঙ্গে টাইটেল অ্যাড করলাম। তার টাইটেল অ্যাড করে দেখা যাচ্ছে 3 জন আছে, তার 3 জন সাড়া দেবে। তখন আমরা কি করব? নাম্বার, টাইটেল প্লাস বাবার নাম, তাহলে আরও যোগ করলাম। কটা দিলাম? 3টে। একটা হচ্ছে নাম্বার, ছেলের নাম, ছেলের টাইটেল, ছেলের বাবার নাম। এই হিসাবে দেখা যাচ্ছে যে এতেও আছে 2 জন, তাহলে 2 জনে সাড়া দেবে। তাহলে আমি একজনকে চাইছি, এ কে? তখন কি বলতে হবে? নাম্বার, টাইটেল, বাবার নাম, আর কি? লোকেশন, কোন জায়গায় বাড়ি। তখন কিন্তু ওই ছেলেটাই পার্টিকুলারভাবে সাড়া দেবে। তাই এই তো গেল আমাদের একটা জায়গায় বসে আছে 4 জন ছেলে, যাদের একই নাম, একই টাইটেল, বাবার নামও অনেকের এক, এই হিসাবে তাকে চিহ্নিত করা। তা আমি যদি মনে করো এই যে কক্ষপথগুলি কতগুলো ইলেকট্রন আছে, দেখো ফার্স্ট অরবিটালে কটা থাকে? 2টো। তারপরে কটা থাকে? 8টা। তাহলে ফার্স্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 2টো। তারপরে কক্ষপথে কটা থাকবে? 8টা। তারপরে কক্ষে 18টা। তারপরে কক্ষে কটা? 32। তা মনে করো আমি থার্ড কক্ষপথে মনে করো সেকেন্ড কক্ষপথে 8টা আছে। তাহলে 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে 8টা কক্ষপথে ইলেকট্রন আছে। সেকেন্ড কক্ষপথে কটা থাকে? 8টা। 2n², এই ফর্মুলা মনে পড়ছে? 2n², 2n² অনুযায়ী, যেখানে n হচ্ছে নাম্বার অফ অরবিটাল। তাহলে 1 নম্বর কক্ষপথ হলে কত? n এর পরিবর্তে 1 বসাবো, তাহলে কটা ইলেকট্রন ধরবে? 1 তার হোল স্কয়ার সমান 2। 2 নম্বর কক্ষপথ হলে n সমান 2 বসাবো, সেক্ষেত্রে কটা ইলেকট্রন ধরবে? না 2n² মানে 2n² মানে 2 × 2 তার হোল স্কয়ার মানে 8টা। তাহলে এটা তোমরা জানো। 3 নম্বর কক্ষপথে n এর পরিবর্তে কত বসাবো? 3 বসাবো, 2n² মানে 18টা। তাহলে মনে করো এই 2 নম্বর কক্ষপথের কোনো একটা ইলেকট্রন, মনে করো এই ইলেকট্রনটাকে আমি ডিনোট করতে আছি। তাহলে এই ইলেকট্রনটাকে আমি কিভাবে ডিনোট করবো যে ওই ইলেকট্রনটার কথা বলছি, এর কথা বলছি, এই ইলেকট্রনের কথা বলছি? কারণ সবাই তো ইলেকট্রন, দেখো প্রত্যেকে ইলেকট্রন, প্রত্যেকের ভর, ধর্ম, গতিবেগ সবই এক। তাহলে এখানে যতগুলো ইলেকট্রন আছে প্রত্যেকের ভর, ধর্ম, গতিবেগ প্রত্যেকটাই সমান। তাহলে আমি এই ইলেকট্রনটাকে কিভাবে ডিনোট করব? দেখো একটা মানুষকে ডিনোট করার জন্য যেমন 4টে জিনিস ব্যবহার করছিলাম, নাম, টাইটেল, বাবার নাম, লোকেশন। তাহলে একটা ইলেকট্রনকে ডিনোট করার জন্য 4টে জিনিস ব্যবহার করা হয়। সেগুলো কি কি? সেগুলো 1 নম্বর যেটা, সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 2 নম্বর কি? গৌণ কোয়ান্টাম সংখ্যা বা দ্বিগংশীয় বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। 3 নম্বর কি? চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর একটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে বলা হচ্ছে স্প্রিং কোয়ান্টাম নাম্বার। তাহলে একটা ইলেকট্রনকে ঘূর্ণায়মান পরমাণুর, দেখো একটা পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে কোনো একটাকে, যে একটা পরমাণু, এটা মনে করো একটা অ্যাটম, তাহলে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কি ঘোরে। তাহলে একটা পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে কোনো একটাকে ডিনোট করার জন্য, মানে বোঝার জন্য ওটা কি বলছি, তার জন্য আমরা 4টে নাম্বার ব্যবহার করি। সেই 4টে নাম্বার কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার,
ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্প্রিং কোয়ান্টাম নাম্বার, এই 4টে কোয়ান্টাম নাম্বার আমরা ইউজ করে একটা ইলেকট্রনকে ডিনোট করি। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি না, এই যে কক্ষপথগুলোকে একটা নাম্বার দিয়ে সূচনা করা হয়েছে, যে নিউক্লিয়াস থেকে তাদের দূরত্ব অনুযায়ী কক্ষপথগুলো বিভিন্ন নাম্বারে ভাগ করা হয়েছে। যেমন নিউক্লিয়াসের খুব কাছাকাছি যেটা থাকে সেটা 1 নম্বর কক্ষপথ, একটু দূরে থাকলে 2 নম্বর কক্ষপথ, একটু দূরে থাকলে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। দেখো 7 নম্বর কক্ষপথটা কিন্তু নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে। দেখো নিউক্লিয়াস থেকে 7 নম্বর কক্ষপথ সবচেয়ে বেশি দূরে আছে, আর নিউক্লিয়াসের কাছে কে আছে? 1 নম্বর কক্ষপথ। তাহলে যে বেশি ঘুরছে, বেশি দূরত্ব, বেশি ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, সে তার কি বেশি পরিমাণ এনার্জি দরকার। তাহলে এর কিন্তু ইলেকট্রনের এনার্জি অনেক বেশি দরকার। যত নিউক্লিয়াসের কাছাকাছি আসবো ইলেকট্রনের এনার্জিটা আস্তে আস্তে কমতে থাকবে। নিউক্লিয়াসের কাছে মানে n=1 কক্ষপথে যে ঘুরবো, এইটা হচ্ছে ইলেকট্রনের এনার্জিটা সবচেয়ে কম। তাহলে এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি না, 1 নম্বর কক্ষপথ না, 2 নম্বর কক্ষপথ না, 3 নম্বর কক্ষপথ, এই কক্ষপথগুলোকে ডিনোট করা হয় যে সংখ্যার সাহায্যে, সেই সংখ্যাটা বলেছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এরপর আস্তে আস্তে হবে গৌণ আছে আলাদা জিনিস। এখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমি কি জানতে পারছি? মনে কর যে এখানটায় 4 নম্বর কক্ষপথ, এটা কত না n=4, দেখো n=4। তাহলে এখানে একটা ইলেকট্রন ঘুরছে, আমি এই ইলেকট্রনটাকে ডিনোট করতে চাইছি। তাহলে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে কত? এখানে n সমান কত না 4, তাহলে এখানে প্রিন্সিপাল নাম্বার 4, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সাহায্যে আমি কি বুঝতে পারছি যে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরে আছে। প্রথম 1 নম্বর, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটার দূরত্ব জানতে পারছি। 2 নম্বর, এই যে নিউক্লিয়াস থেকে যত দূরে থাকবে ইলেকট্রনটা, তত তার কি হবে বেশি পরিমাণ এনার্জি লাগবে। অর্থাৎ ইলেকট্রনটার এনার্জি কত, ঘুরতে গেলে কত পরিমাণ এনার্জি লাগবে, সেটা আমরা জানতে পারছি কিসের সাহায্যে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে। নিউক্লিয়াস থেকে কত দূরে আছে সেটা জানতে পারছি। নিউক্লিয়াস থেকে এত দূরে থাকার ফলে ইলেকট্রনটার যে এনার্জিটা কতটা হবে সেটাও আমরা জানতে পারছি। এই কক্ষপথের এনার্জি সেটা আমরা জানতে পারছি। আর কি জানতে পারছি? আর একটা জানতে পারছি, সেটা হচ্ছে যে এই কক্ষপথে কতগুলো ইলেকট্রন ধরবে, মানে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে। দেখো এটা কত না 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে 4 নম্বর কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? একটাই ফর্মুলা না 2n²। এই ফর্মুলায় n এর পরিবর্তে কত বসাবো? 4 বসাবো। তাহলে কত হবে? 2 × 4 তার হোল স্কয়ার সমান 32, 32। তাহলে 4 নম্বর কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? ম্যাক্সিমাম 32টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে কিন্তু এত সব আমি জানতে পেরে গেলাম যে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরে আছে, ওই কক্ষপথে ঘুরতে গেলে কত পরিমাণে এনার্জি লাগবে, বেশি না কম। 3 নম্বর, ওই কক্ষপথে কতগুলো টোটাল ইলেকট্রন থাকতে পারে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা প্রিন্সিপাল নাম্বার থেকে, কোয়ান্টাম নাম্বার থেকে পেয়ে গেলাম। এরপর অ্যাজিমুথাল, চৌম্বকীয় ঘূর্ণন, এদের সাহায্যে কিন্তু আমি পুরো টোটাল বিষয়টা একটা ইলেকট্রনকে ডিনোট করা যাবে। আমি তাহলে এই হচ্ছে আমাদের নিলস বোরের যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন যেটা দিয়েছিল, সেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কী ছিল? mvr = nh/2 কি বললো? বলছে 3 নম্বর আমাদের ইয়েতে 3 নম্বর ইকুয়েশনটায় আমাদের নিলস বোর কী বলেছিল? বলছে ইলেকট্রনগুলো যখন এই সুস্থির কক্ষপথগুলো ঘোরে, এই কক্ষপথগুলো ইলেকট্রনগুলো যখন ঘুরবে, বলছে তখন ওরা কোনো শক্তি শোষণ করবে না, বিকিরণ করবে না। কখন করবে তাহলে শোষণ আর বিকিরণ? বলছে ইলেকট্রন যদি একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায়, কখন যাবে? বলছি ইলেকট্রনকে যদি এনার্জি সাপ্লাই করা হয়, তাহলে ইলেকট্রনকে যদি এনার্জি সাপ্লাই করা হয় তখন ইলেকট্রনগুলো কি করে না একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্থানান্তরিত হয়। দেখো ইলেকট্রনকে যদি এনার্জি সাপ্লাই করা হয় তাহলে ইলেকট্রনগুলো কি হবে? একটা অরবিট থেকে অন্য অরবিটালে যাবে, যদি ইলেকট্রনকে এনার্জি সাপ্লাই করা হয়, নাহলে কিন্তু যাবে না। তাহলে এখানে একটা ইলেকট্রন ছিল, মনে করো এখানে মনে করো একটা ইলেকট্রন ছিল, এখানে মনে করো এনার্জি সাপ্লাই করা হলো, মানে ফোটন প্রয়োগ করা হলো, আলোক রশ্মি দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা কী হবে? এখান থেকে মনে করো এখানে চলে গেল। তাহলে 1 নম্বর কততে ছিল? ছিল যেটা, সেটা যে কোথায় ছিল? 1 ছিল, মানে n=1 ছিল। কোথায় গেছে? এখানে চলে এসছে, মানে এটা n=2, এটা n=3। তাহলে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনে চলে গেছে। কখন? ইলেকট্রনকে যখন এনার্জি সাপ্লাই করা হবে তখন ইলেকট্রন কি করবে না ইলেকট্রন একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে চলে যাবে। যখন এনার্জিটা সরিয়ে নেওয়া হবে তখন কি হবে? বলছে তখন ইলেকট্রনটা আবার ফিরে আসবে। দেখো কতগুলো কক্ষপথ আছে? 1 2 3 4 5 6,
4 5 6 7টা। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এখানে 1 2 3 4 5 6 7। তাহলে টোটাল নাম্বার অফ কক্ষপথ অরবিট কটা আছে? 7টা কক্ষপথ আছে। তাহলে টোটাল 7টা কক্ষপথ। বলে যে ইলেকট্রনকে যদি এনার্জি সাপ্লাই করা হয় তাহলে ইলেকট্রন কী করবে? বলছে জাম্প করে। ইলেকট্রন কী করবে না, ইলেকট্রন জাম্প করে এনার্জি যখন নেবে তখন ফার্স্ট অরবিটাল থেকে যে কোনো কক্ষপথে যেতে পারে। 1 নম্বর কক্ষপথে থেকে 2-এ যেতে পারে, 2 থেকে 3-এ যেতে পারে। যাই মনে করে একটা ইলেকট্রন এখান থেকে 3 নম্বর কক্ষপথে এলো। যদি 3 নম্বর কক্ষপথে যায়, যখন এনার্জিটা আমি সরিয়ে নেবো তখন কী হবে? বলছি ইলেকট্রনটা আবার নেমে যাবে। কোথায় নেমে যাবে? বলছে সে 2-এ নামতে পারে অথবা 1-এ নামতে পারে। যদি ইলেকট্রনটা 3 থেকে 2-এ নামে তাহলে কী হবে? বলছে ইলেকট্রনটা যখন এখানে ছিল তখন শক্তি দেওয়া হয়েছিল। এই কক্ষপথে ঘুরতে গেলে ইলেকট্রনের যে শক্তি সেটা হচ্ছে E1। এই কক্ষপথে ইলেকট্রনের শক্তি মনে করো, এইটা মনে করো E1, এইটা মনে করো E2। তাহলে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন ঘোরার জন্য যে পরিমাণ এনার্জি লাগে সেটা হচ্ছে E2। ও 3 নম্বরে আমি পাঠালাম, কখন এনার্জি সাপ্লাই করবে, অর্থাৎ এনার্জি যখন ইলেকট্রনটা দেওয়া হলো তখন ইলেকট্রনটা কী হলো? জাম্প করে 3 নম্বর কক্ষপথে চলে গেল। এই 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা যখন গেল ওখানটায় ঘোরার জন্য যে পরিমাণ এনার্জি দরকার সেটা হচ্ছে E1। এবার আমি কি করলাম? এনার্জিটা বন্ধ করে দিলাম। তাহলে এনার্জিটা আমি যখনই সোর্সটা বন্ধ করে দেবো তখন কী হবে? ইলেকট্রনটা কী হবে? এখান থেকে জাম্প করে ফিরে আসবে। সে 2-এ আসতে পারে, 1-এ আসতে পারে। মনে করো যে ইলেকট্রনটা কোথায় এলো না, 3-এ ছিল, 3 থেকে সে 2-এ নেমে এলো। মনে করো 2-এ নেমে এলো। তাহলে 3 থেকে 2-এ নেমে এলো। 3-এ যখন ছিল ইলেকট্রনটার এনার্জি কত ছিল? E1। যখন 2-এ নেমে এলো তখন ইলেকট্রনটার এনার্জি কত থাকবে না, E2 থাকার কথা। তাহলে 2 নম্বর কক্ষপথে ঘুরতে গেলে যেটুকু এনার্জি দরকার সেইটুকু এনার্জি থাকবে E2। তাহলে কি হবে না, ও ওখান থেকে যখন এখানে নেমে আসবে তখন কি হবে না, কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে দিবে। অর্থাৎ 2 নম্বর কক্ষপথে ঘোরার জন্য যেটুকু দরকার সেটুকু রাখবে, বাকিটা ছেড়ে দেবে। মনে করো 3-এ ঘোরার জন্য 10 জুল শক্তির দরকার, আর 2-এ ঘোরার জন্য মনে কর 7 জুল শক্তির দরকার, এনার্জি দরকার। তাহলে 3-এ যখন ছিল তখন 10 জুল শক্তি দরকার, 10 জুল। আর যখন ও জাম্প করে 2-এ ফিরে এলো তখন 7 জুল, মানে 7 জুল শক্তি থাকলে এই কক্ষপথে ঘুরতে পারে। তাহলে ও কী করবে না, 3 জুল ছেড়ে দেবে। যখন 3 থেকে 2-এ আসবে তখন 3 জুল মানে 10 - 7 সমান 3 জুল। এই 3 জুল শক্তি কী করবে? ইলেকট্রনটা ছেড়ে দেবে। এই 3 জুল শক্তিটাই কিন্তু তড়িৎচুম্বকী তরঙ্গ রূপে এখান থেকে বেরিয়ে আসবে। এই 3 জুল এটাই কিন্তু বেরিয়ে আসবে। এই যে তরঙ্গটা, ওয়েভটা বেরিয়ে এসেছিল, বিজ্ঞানী বামার কিন্তু এটা দেখেছিলেন এবং এটা একটা বর্ণালিবীক্ষণ যন্ত্রের মধ্যে এই ওয়েভটাকে পাঠিয়েছিলেন। এই বর্ণটাকে পাঠিয়ে তিনি দেখলেন যে 4টে বর্ণে ভাগ হয়ে যাচ্ছে, মানে 4টে বর্ণে ভাগ হয়ে গেল। এই 4টে বর্ণে ভিন্ন ভিন্ন বর্ণে ভাগ হয়ে গেল। এই নিয়ে তিনি একটা থিওরি দিয়েছিলেন, এর আগের আমি ভিডিওতে দেখেছি, যেটাকে বলছে বামার সিরিজ। মনে পড়ছে? সে বামার সিরিজ। তাহলে কোনো ইলেকট্রন যদি যেখান থেকে হোক, কতগুলো কক্ষপথ আছে? 7টা। তাহলে 7 থেকে যদি 2-এ ফিরে আসে তাহলে 7 থেকে 2 কোথা থেকে আসতে পারে? 7 থেকে 2-এ আসতে পারে, 6 থেকে 2-এ আসতে পারে, 5 থেকে 2-এ আসতে পারে, 4 থেকে 2-এ আসতে পারে। তাহলে যে কোনো ইলেকট্রন যদি 7 নম্বর কক্ষপথ, 6 নম্বর কক্ষপথ, 5 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, এখান থেকে যদি 2-এ আসে তাহলে যে পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকের তরঙ্গ বিকিরণ করবে, সেই বিকিরণটা প্রথম দেখিয়েছিল কি না, একটা যে লাইন স্পেকট্রাম পাওয়া যাবে সেই লাইন স্পেকট্রামটা বিজ্ঞানী বামা দেখিয়েছিল। তাই এটা হচ্ছে বামার শ্রেণী। তাহলে বামার সিরিজ কোথায় না, 3 থেকে যদি 2-এ আসে, মনে করো 7 থেকে 2 আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে। তাহলে কোনো ইলেকট্রন যদি 7 নম্বর কক্ষপথ, 6 নম্বর কক্ষপথ, 5 নম্বর কক্ষপথ, এখান থেকে যদি 2 নম্বর কক্ষপথে নেমে আসে তাহলে যে পরিমাণ তড়িৎচুম্বকের তরঙ্গ বিকিরণ করবে, এই বিকিরণটা সবচেয়ে প্রথম দেখেছিল বিজ্ঞানী বামা। তাহলে এটা বামার সিরিজ বলা হয়। ঠিক সেম সিস্টেম হবে। বলছে যে কোনো কক্ষপথ থেকে যদি 1 নম্বর কক্ষপথে ফিরে আসে তাহলে কোথা থেকে আসতে পারে? 6 থেকে 1-এ আসতে পারে, 4 থেকে 1-এ আসতে পারে, 5 থেকে 1-এ আসতে পারে, 2 থেকে 1-এ আসতে পারে, 3 থেকে 1-এ আসতে পারে। তাহলে কোনো ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর যে কোনো একটা 7 নম্বর থেকে হতে পারে, 1 নম্বর থেকে হতে পারে, 2 নম্বর থেকে হতে পারে, 4 নম্বর থেকে হতে পারে, যে কোনো শক্তি স্তর থেকে, উচ্চ শক্তি স্তর থেকে যদি 1-এ ফিরে আসে
তাহলে সে কি করবে, একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে। সেইটা নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানী লিমেন, এই জন্য এটাকে বলছে লিমেন সিরিজ। তাহলে যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে যদি 1 নম্বর শক্তি স্তরে ফিরে আসে, তখন যে বর্ণের আলোকরশ্মিটা ছাড়ে, তার ফলে যে লাইন স্পেকট্রামটা পাওয়া যায়, সেটা নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানী লিমেন, এই জন্য এটা বলছে লিমেন সিরিজ। লিমেন সিরিজ বামার যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে যদি 2-এ ফিরে আসে, তাহলে কি পাওয়া যাবে না বামার সিরিজ। যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে যদি 3-এ ফিরে আসে, তাহলে কি পাওয়া যাবে প্যাসেন সিরিজ। তাহলে প্যাসেন, বিজ্ঞানী প্যাসেন এটা নিয়ে গবেষণা করেছিল, প্যাসেন সিরিজ। আর যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে যদি 4-এ ফিরে আসে, তাহলে ব্র্যাকেট সিরিজ। যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে, মানে 7 থেকে 5-এ এসুক বা 6 থেকে 5-এ এসুক, যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে যদি 5-এ ফিরে আসে ইলেকট্রনটা, তাহলে যে পরিমাণ রশ্মি ছাড়বে, সেইটা থেকে যে লাইন স্পেকট্রামটা পাওয়া যাবে, সেই নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানী ফ্রুন্ট, এই জন্য এটাকে ফ্রুন্ট সিরিজ বলা হয়। আর 7 নম্বর কক্ষপথ থেকে যে 6 নম্বর কক্ষপথে ইলেকট্রন ফিরে আসে, তাহলে যে পরিমাণ এনার্জি ব্যয় করবে, সেই পরিমাণ এনার্জিটা নিয়ে গবেষণা করেছিল, এবং তার ফলে যে লাইন স্পেকট্রাম পাওয়া গেল, সেটা নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানী হামফ্রিজ, এই জন্য এটা হচ্ছে হামফ্রিজ সিরিজ। তাহলে বিষয়টা কনফার্ম, ক্লিয়ার। তাহলে ডেনমার্কের বিজ্ঞানী 1913-তে আমাদের রাদারফোর্ড অ্যাটমিক মডেল যেটা দিয়েছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড, 1911-তে দুটো ত্রুটি ধরা পড়েছিল। এক নম্বর হচ্ছে পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেনি, আর 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে পরমাণু রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি। এই দুটো ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী, ডেনমার্কের বিজ্ঞানী ছিল নিলস বোর, 1913-তে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির উপর ভিত্তি করে। রাদারফোর্ড যে মডেলটা দিয়েছিল সেটা কার উপর ভিত্তি করে দিয়েছিল না আমাদের জেনারেল যে মেকানিক্স, সাধারণ মেকানিক্স, সাধারণ বলবিদ্যা, সেই সাধারণ বলবিজ্ঞানের উপর ভিত্তি করে পরমাণু মডেল দিয়েছিল। আর নিলস বোর 1913-তে ডেনমার্কের বিজ্ঞানী, ইনি কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির উপর পরমাণু মডেলটা একটু চেঞ্জ করে দিল। রাদারফোর্ড কি বলতো, বলছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে কোনো বৃত্তাকার কক্ষপথে পরিমাণ করে। আর নিলস বোর কি বললো, বলছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে কোনো বৃত্তাকার কক্ষপথে পরিমাণ করে, এটা নয়, বৃত্তাকার কক্ষপথে পরিমাণ করে, কিন্তু যে কোনো বৃত্তাকার কক্ষপথে নয়, স্পেশাল কতগুলো কক্ষপথে পরিমাণ করে। তাহলে নিলস বোরকে কোশ্চেন করা হলো যে এই স্পেশাল কক্ষপথগুলোকে আমরা চিনবো কী করে? তখন নিলস বোর বললো যে এই স্পেশাল কক্ষপথগুলো এমন হবে, মানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে এমন ব্যাসার্ধের কক্ষপথে পরিবহন করবে, যে কক্ষপথগুলো ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2 সরল গুণিতক হবে। তাহলে h/2 সরল গুণিতক যে সমস্ত কক্ষপথে হবে ইলেকট্রনের, সেই সমস্ত কক্ষপথগুলোই ইলেকট্রনগুলো পরিবহন করবে। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ মানে MVR, এটা ভ্যারিজাস h/2। MVR সমান কত, NH/2। এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দিল নিলস বোর। এরপর বললো, তাহলে বললো কি 2 নম্বর শিকার যে আমাদের নিলস বোর যেটা বললেন, বলছে এই সমস্ত স্পেশাল কক্ষপথগুলোই যখন ইলেকট্রনগুলো পরিভ্রমণ করবে, তখন তার কোনো শক্তি বিকিরণ করবে না, শোষণ করবে না। তাহলে শক্তি যদি বিকিরণ না করে, শক্তি যদি শোষণ না করে, তাহলে পরমাণু ইলেকট্রনগুলো গতিবেগ আস্তে আস্তে কমে 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 কোথায় নিউক্লিয়াসের উপর আছড়ে পড়ে, এই ঘটনাটা আসছে না। অর্থাৎ পরমাণু স্থায়িত্বটা ব্যাখ্যা করা গেল। আর কি বলছি ইলেকট্রন কখন শক্তি বর্জন করবে, কখন শক্তি গ্রহণ করবে? বলছি ইলেকট্রনকে যদি এনার্জি সাপ্লাই করা হয়, এই ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে আছে, একে যদি এনার্জি সাপ্লাই করা হয়, ইলেকট্রনটি কী হবে না এনার্জি নিলেই এ কী করবে, যে কোনো কক্ষপথে চলে যাবে, আপার কক্ষপথ। এই নিচের কক্ষপথগুলো হচ্ছে নিম্ন শক্তি স্তর, উপরের কক্ষপথগুলো হচ্ছে উচ্চ শক্তি স্তর। তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, যখনই যাবে তখন এনার্জি সাপ্লাই করলে যাবে। এরপর যখন আমি এই এনার্জি সাপ্লাইটা বন্ধ করে দেবো, তখন কি হবে, যে শক্তি স্তরে ছিল সেই শক্তি স্তর থেকে সে কী করবে, ফিরে আসবে। সে জাম্প করে কোথায় আসতে পারে? মনে করে একটা ইলেকট্রন 7 নম্বর কক্ষপথে চলে গেছে, 1 নম্বরে ছিল, সে কোথায় গেছে, 7-এ গেছে। তাহলে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনটাকে এনার্জি দিয়েছি, 7 নম্বর কক্ষপথে চলে গেছে, এখন তাকে এনার্জিটা সাপ্লাই বন্ধ করে দিলাম, তাহলে কি হবে, ওই ইলেকট্রনটা ফিরে আসবে। সে সে কোথায় কোথায় আসতে পারে দেখো, 7 থেকে কোথায় আসতে পারে, 7 থেকে 6-এ আসতে পারে, 5-এ আসতে পারে, 4-এ আসতে পারে, 3-এ আসতে পারে, 2-এ আসতে পারে, আবার 1-এও আসতে পারে। তাহলে এই ইলেকট্রনটা 7 নম্বর কক্ষপথে যে আছে, সে ওই 7 নম্বর থেকে যে কোনো কক্ষপথে ফিরে আসবে। যদি ও 6-এ ফিরে আসে, তাহলে কি করবে, কিছু পরিমাণ এনার্জি ছেড়ে দেবে, মানে এনার্জিটা পরিমাণটা কম হবে, ছেড়ে দিল। সেইটা নিয়ে 7 থেকে যদি 6-এ আসে ইলেকট্রনটা, তাহলে কি হবে না 6 নম্বর কক্ষপথে ঘোরার জন্য কম এনার্জি দরকার, 7-এ ঘোরার জন্য বেশি এনার্জি দরকার। তাহলে যতটা বেশি ছিল ততটা ছেড়ে দিল, যেই ছেড়ে দিল সেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উপর বেরিয়ে আসবে। সেইটা নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানী হামফ্রিজ, তাই এটাকে বলছে হামফ্রিজ সিরিজ। তাহলে এই লাইন স্পেকট্রাম যেটা পাওয়া যাবে, এই লাইন স্পেকট্রামটা হবে হামফ্রিজ সিরিজ। ইলেকট্রনটা যদি 1 থেকে মনে করো যে কত এলো, 5-এ এলো, তাহলে ফ্রুন্ট সিরিজ। তাহলে ইলেকট্রনটা এখান থেকে মনে করে এখানে এসছে, তাহলে কি হবে, ইলেকট্রন এনার্জি একটু বেশি ছাড়বে, তার 5-এ ঘোরার জন্য অনেকটা কম শক্তি দরকার, তাহলে এখানে ইলেকট্রন বেশি ছেড়ে দেবে। এইটার যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা, এইটার ফলে যে লাইন স্পেকট্রাম পাওয়া যাবে,
ঠিক আছে, তড়িৎচুম্বকীয় পারমাণবিক বর্ণালী যেটা পাওয়া যাবে সেটা নিয়ে গবেষণা করেছে বিজ্ঞানী 5 নম্বর, মানে ফ্রন্ট, এই জন্য এটাকে ফ্রন্ট সিরিজ বলা হয়। তারপরে মনে করো ইলেকট্রনটা 7 থেকে কোথায় আসতে পারে, 4-এও আসতে পারে। যদি 4-এ আসে তাহলে যে পরিমাণ এনার্জি থাকবে সেইটার ফলে যে রেখা বর্ণালীটা পাওয়া যাবে সেটা নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানী ব্র্যাকেট, এই জন্য এটা ব্র্যাকেট সিরিজ বলা হয়। এইভাবে আসবে। যদি 7 থেকে মনে করো 3-এ এলো তাহলে কি হবে, প্যাসেন্ট সিরিজ। তাহলে 7 থেকে যদি 2 আসে তখন কি, বামার সিরিজ, বিজ্ঞানী বামার। এই 7 থেকে 2 নম্বর অরবিটালে ইলেকট্রন যদি চলে আসে তাহলে 7 নম্বর কক্ষপথে ঘোরার জন্য বেশি এনার্জি দরকার, 2-এ যখন চলে এলো এনার্জিটা কম দরকার, তাহলে যতটা কম দরকার সেটুকু রাখবে, যেটুকু দরকার সেটুকু রাখবে, বাকি এনার্জিটা কি করবে, রিলিজ করবে। তার ফলে যে লাইন স্পেকট্রামটা পাওয়া যাচ্ছিল অর্থাৎ পারমাণবিক রেখা বর্ণালী পাওয়া যাচ্ছিল, এইটা নিয়ে বিজ্ঞানী বামার গবেষণা করেছিল, এটা করেছে বামার সিরিজ, মনে পড়ছে? তাহলে আর যদি একে ফিরে আসে, বিজ্ঞানী লিমেন সিরিজ করেছিল, এই জন্য লিমেন সিরিজ বলা হয়। তাহলে বামার এই যে 2 নম্বর কক্ষপথে বামার যেটা গবেষণা করেছিল সেটা ভিজিবল রে, মানে ভিজিবল রিজিয়নের উপর ভিত্তি করে কাজ করেছিল, ভিজিবল রিজিয়ন। তাহলে এই হচ্ছে আমাদের মূল বিষয়টা। আর তাহলে এই যে আলটিমেট বিষয়টা, যে কোনো নির্দিষ্ট কক্ষে ইলেকট্রনে, তাহলে আমাদের এই ডেনমার্কের বিজ্ঞানী নিলস বোরের পারমাণবিক মডেল থেকে মোটামুটি কী কী জানা গেল বলুন তো? যে মূল বিষয়গুলো সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট কক্ষে ইলেকট্রনের ব্যাসার্ধ, এটা জানা গেছে। তাহলে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করে গেল। নাম্বার 2, না আর কি করা গেছে, ওই কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয় করা গেছে, ওই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করা গেছে, একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের এনার্জিটা কত থাকে সেটা নির্ণয় করা গেছে। আর কি গেছে না, রিডবার্গ ধ্রুবক, মনে পড়ছে? রিডবার্গ ধ্রুবকের মান নিউবার সমান r/1/n1² - 1/n2², বামার সিরিজ যেটা দিয়েছিল, যে রিডবার্গ ধ্রুবকের মান, বামার সিরিজটা মনে আছে যে কি ছিল, নিউবার সমান কত, নিউবার এটা সমান কত, r/1/n1² - 1/n2²। তাহলে আরটা কি, রিডবার্গ কনস্ট্যান্ট, এটা কি, এটা হচ্ছে আমাদের নিউবারটা কি, তরঙ্গ ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা কাকে বলে, বুঝে 1 সেন্টিমিটার ডিস্টেন্স, এটা মনে করো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার দূরত্বের মধ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকতে পারে সেই সংখ্যাটাকে বলছে ওয়েভ নাম্বার। এখানে কটা আছে, 4টে আছে, 1, 2, 3, 4টে। তাহলে নিউবারের ভ্যালু কত না, নিউবার সমান 4। তাহলে তরঙ্গ সংখ্যা মানে একক দূরত্বে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকতে পারে সেই সংখ্যাটাকে হচ্ছে নিউবার। এটা বিজ্ঞানী বামার দেখিয়েছিল এই রিজিয়ন থেকে। তাহলে কোনো মৌলিক পদার্থ পরমাণুর যদি ইলেকট্রন শক্তি নিয়ে যদি আপার কক্ষপথ মানে উচ্চ শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে নেমে আসে, তখন যে সিরিজটা পাওয়া যায় সেটাকে বলছে বামার সিরিজ। বামার সিরিজ একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করেছিল, সেটা হচ্ছে নিউবার সমান r/1/n1² - 1/n2²। n1টা কি বলছে, n1 এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে লিমেন সিরিজ, n1 সমান কত, 1। আর n1 যদি 1 হয়, n2 কত হবে, n2 সমান কত, গ্রেটার দেন n1। তাহলে n2 এর ভ্যালুটা গ্রেটার দেন n1 হবে, মানে n2 যদি 1 হয় তাহলে n2 কত হবে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এরকম 7 পর্যন্ত যাবে। ঠিক n1 সমান 1 যদি হয় তাহলে লিমেন সিরিজ, মানে আমি বলতে চাইছি যে আর এর মান, আরটা কি রিডবার্গ কনস্ট্যান্ট মনে আছে, 1.09678 ইন্টু 10⁵ সেমি। আর এর যে ভ্যালু এটা কত, 1.09678। দেখো আর এর মানটা, রিডবার্গ ধ্রুবক, এটা কিন্তু নিলস পরে আমাদের যে অ্যাটমিক মডেল সেখান থেকে পাওয়া গেল 1.09678 ইন্টু 10⁵ এত সেমি, ঠিক আছে, মানে 10⁻⁻1 আর এটা। তাহলে রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 1.09678 ইন্টু 10⁵ ইন্টু 10⁵ 10⁻⁻1, মানে সেমি ইনভার্স আর কি, এটা হবে। এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্টের মান। এখন এখানে যদি n1 এর পরিবর্তে মনে করো যে এখানে n1 এর পরিবর্তে যদি আমি 1 বসিয়ে দিই, n1 ভ্যালু কত বসাচ্ছি না, n1 সমান 1। তাহলে n1 যদি 1 হয়, n2 কোথা থেকে স্টার্ট হবে, n2 1-এর থেকে বড়, মানে 2 থেকে স্টার্ট হবে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এরকম হবে। তাহলে 1/1 তার হোল স্কোয়ার মাইনাস 1/n2 মানে কত, 2² দেখো এইটা যেটা পাবো সেটা হচ্ছে লিমেন সিরিজ পাবো। লিমেন সিরিজের ভ্যালু, নিউবারের মান মানে তরঙ্গ সংখ্যা। এই তরঙ্গ সংখ্যা যদি জানতে পেরে যায় তাহলে কিন্তু আমার আরেকটা জিনিস জানতে পেরে যাবো, তরঙ্গের পরিমাণটা, তরঙ্গ দৈর্ঘ্যটা কত সেটা কিন্তু জানতে পারবে। কারণ নিউবার সমান কত, 1/λ, মনে পড়ছে, নিউবার এইটা সমান 1/λ। তাহলে এই তরঙ্গ সংখ্যা যদি জানতে পারি তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা জানতে পারবো।
অর্থাৎ ইলেকট্রনটা যদি 7 নম্বর কক্ষপথে থেকে মনে করে 1 নম্বর কক্ষপথে ফিরে এলো, তাহলে সেই যে তরঙ্গ যে এনার্জিটা ছাড়বে, সেই এনার্জিটা তরঙ্গের আকারে তো বেরোবে। সেই তরঙ্গটার দৈর্ঘ্যটা কত হবে সেটা কিন্তু আমি এই সমীকরণ থেকে বামার সিরিজ থেকে পেয়ে যাব। লিমেনের ক্ষেত্রে কত বসাবো, n1 এর পরিবর্তে 1, তাহলে n2 2 থেকে শুরু হবে। বামার সিরিজ যদি হয় তাহলে n1 এর পরিবর্তে কত 2, বামার সিরিজ মানে 7 থেকে 2 এ আসবে, মানে যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে 2 নম্বর কক্ষপথে ফিরে এলি বামার সিরিজ। তাহলে n1 এর পরিবর্তে কত 2 বসাবো, তাহলে n2 কত, না n2 সমান সেক্ষেত্রে 3 4 5 6 এরকম আসবে। আচ্ছা, এটা হচ্ছে n1 এর পরিবর্তে 1 বসালে লিমেন সিরিজ, n1 এর পরিবর্তে 2 বসালে কি বামার সিরিজ, n1 এর পরিবর্তে 3 বসালে কি পাবো, প্যাসেন্ট সিরিজ, n1 এর পরিবর্তে 4 বসালে কি পাবো, ব্র্যাকেট সিরিজ, n1 এর পরিবর্তে 5 বসালে কি পাবো, ফুন সিরিজ, n1 এর পরিবর্তে 6 বসালে কি পাবো, হামফ্রি সিরিজ। এই ছটাই আছে, আর নেই। এই হচ্ছে মূলত বিষয়। তাহলে আলটিমেট রাদারফোর্ড মডেলটার সংশোধন কিন্তু নিলস বোর করেছিল, সঙ্গে তিনি কতগুলো জিনিস শর্ত আরোপ করে দিয়েছিল। রাদারফোর্ড অ্যাটমিক মডেলে যেটা ছিল সেটা তো একটু সংশোধন করেছিল। নিলস বোর অ্যাটমিক মডেল থেকে আলটিমেট কি পেলাম না, রাদারফোর্ড অ্যাটমিক মডেলে যে পরমাণু স্থায়িত্ব সেটা ব্যাখ্যা করা গেল, রেখা বর্ণালী এটাও ব্যাখ্যা করা গেছে। আর কি পাওয়া গেছে, যে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে মানে কোনো নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন শক্তি কত সেটা পাওয়া গেছে, ইলেকট্রনের ব্যাসার্ধ কত পাওয়া গেছে, এই রিডবার ধ্রুবকের মানটা কত, এই যে ভ্যালুটা, এইটা কিন্তু নিলস বোরের অ্যাটমিক মডেল থেকে কিন্তু এটার ভ্যালুও পাওয়া গেছে। তাহলে এই হচ্ছে আমার নিলস বোরের অ্যাটমিক মডেলের মূল বক্তৃতা। তোমার ভালো করে ভিডিওটা দেখবে, আশা করি সব পারবে। এরপরে নেক্সট ভিডিওর দিকে যাব, পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো।